বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু অনলাইন ক্লাসে তোমরা ক্লাস নবম শ্রেণীর স্টুডেন্টরা যেহেতু চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেছে আমাদের, তাই আমরা আজকে পঞ্চম অধ্যায় শুরু করতেছি। পঞ্চম অধ্যায়টা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধনে আমরা প্রথমে দেখব বন্ধনটা কি। বন্ধন থেকেই আমরা শুরু করব। বন্ধন হলো আসলে মূলত এক প্রকার শক্তি, যে শক্তির দ্বারা অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, এই শক্তিটাকেই বলা হচ্ছে বন্ধন। তাহলে যে শক্তির দ্বারা অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাকেই বলা হচ্ছে বন্ধন। আমরা আমাদের বইয়ে, যদিও আমি এখানে তোমাদের প্রথমেই বন্ধন মোটামুটি 3 প্রকার দেখে দিচ্ছি, বন্ধন অনেক প্রকার আছে, তবে আমরা আমাদের এই নবম শ্রেণী অর্থাৎ 5 অধ্যায়ের এই 5 অধ্যায়ের এই জায়গাটুকুতে আমরা 3 প্রকার বন্ধন মোটামুটি পাবো। যেটা আমি আগেই লিখে দিলাম, পরবর্তীতে আমরা এই বন্ধনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যে 3 প্রকার বন্ধন পাবো সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, দ্বিতীয়টা হবে সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে তৃতীয়টা হচ্ছে অধ্যায়ের শেষের দিকে পাবো আমরা ধাতব বন্ধন। আয়নিক বন্ধনটা কিভাবে বুঝবো যে কোন যৌগটা আয়নিক বন্ধন বা কোন যৌগটা আয়নিক যৌগ? আমরা যখন দেখবো যে কোথাও কোনো যৌগের মধ্যে একটা ধাতু এবং একটা অধাতু আছে, যখনই কোনো যৌগের মধ্যে দেখবো ধাতু এবং অধাতু আছে, তখন ওই যৌগের মধ্যে যে বন্ধনটা পাবো সেটাকে বলবো আমরা আয়নিক বন্ধন। এখানে উদাহরণ হিসাবে আমরা সবচেয়ে পরিচিত উদাহরণ আমাদের একটা সোডিয়াম ক্লোরাইড NaCl। এখানে সোডিয়ামটা ধাতু, ক্লোরিনটা হচ্ছে অধাতু। এখন ধাতু আর অধাতু কীভাবে চিনবো? অনেকেই জিজ্ঞাসা করা হলে তোমরা বলবা যে ধাতু উজ্জ্বল, যারা চকচকে উজ্জ্বল, বিদ্যুৎ সুপরিবাহী, তাপ সুপরিবাহী, তাদেরকে বলি ধাতু। আসলে ওইভাবে আমরা এখানে চিনব না। আমরা দেখব যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করব, যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে দেখবা যে 1, 2, 3টা ইলেকট্রন পাওয়া যাচ্ছে, তাদেরকে আমরা ধাতু বলবো। আর যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করলে 5, 6, 7টা করে ইলেকট্রন পাবো, তাদেরকে বলবো আমরা অধাতু। এর পাশাপাশি অনেক মৌলের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন পাওয়া যাবে। যেমন কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন পাবো, সিলিকনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন পাবো। এদেরকে তাহলে কি বলবো? যখন শেষ কক্ষপথে এরকম 4টা ইলেকট্রন পাবো, তখন ওই মৌলগুলো কখনো ধাতুর ন্যায় কাজ করে, কখনো অধাতুর ন্যায় কাজ করে। এই কারণে এদেরকে কখনো অপধাতু, কখনো উপধাতু বা অর্ধধাতুও বলা হয়। আচ্ছা, তাহলে আমরা ভালো করে মনে রাখবো, যদি ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে কোনো মৌলের 1, 2 অথবা 3টা ইলেকট্রন পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে ধরে নেব সেটা ধাতু। আর ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাস করে যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 5, 6, 7টা ইলেকট্রন পাই, তাহলে সেটাকে ধরে নেব আমরা অধাতু। তাহলে এখানে এখন আসি সোডিয়াম ক্লোরিন। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখবা তোমরা যে শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন পাওয়া যাবে। সোডিয়াম ধাতু, ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন। তাহলে ক্লোরিনটা হচ্ছে অধাতু। তাহলে সোডিয়াম ক্লোরাইড এখানে ধাতু আর অধাতু নিয়ে তৈরি, তাই নিঃসন্দেহে এটা হচ্ছে আয়নিক যৌগ। আর এর মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। একইভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, আরও অসংখ্য উদাহরণ আছে। আমরা যদি মনে করো যে পটাশিয়াম ক্লোরাইড লিখি, অ্যালুমিনিয়াম অক্সাইড লিখি, এরা প্রত্যেকেই হচ্ছে আয়নিক যৌগ। এবারে আসি সমযোজী বন্ধনে। সমযোজী যৌগগুলা, সমযোজী যৌগের মধ্যে যে বন্ধন আছে সেগুলোকে বলবো আমরা সমযোজী বন্ধন। এরা সাধারণত ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি হয়। কিভাবে চিনবো যে এই যৌগটা সমযোজী যৌগ? যখন হাইড্রোজেনের সঙ্গে কোনো অধাতু দেখবে, এটা আমরা দুইভাবে চিনতে পারি। হাইড্রোজেনের সঙ্গে যখন কোনো অধাতু পাওয়া যায়, তখন সেই যৌগটাকে আমরা সমযোজী যৌগ, এর মধ্যে যে বন্ধনটা পাবো সেটাকে সমযোজী বন্ধন হিসাব করব। যেমন এখানে দেওয়া আছে হাইড্রোজেন H2, প্রথমে পানি, তো এখানে আছে হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন আছে, অক্সিজেনটা হচ্ছে অধাতু, কারণ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখবা শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন পাওয়া যাবে। তাহলে অক্সিজেনটা হচ্ছে অধাতু, এই কারণে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন আছে বিধায় এটা কি সমযোজী যৌগ, এর মধ্যে বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। CH4, এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে। কার্বনের শেষ কক্ষপথে আমরা 4টা ইলেকট্রন পাবো, এটা এই ক্ষেত্রে অধাতুর ন্যায় কাজ করবে। হাইড্রোজেন আছে, তাহলে এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী বন্ধন। অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, এখানে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন আছে, এটা অধাতু। সালফার আছে এখানে, এটা হচ্ছে অধাতু। তাহলে এই যৌগগুলো হচ্ছে সমযোজী যৌগ। আবার দেখি অধাতুর সঙ্গে অধাতু যদি দুইটা যুক্ত হয়, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, তাহলে কার্বনের দুইটা অধাতু পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়েও যে বন্ধনটা তৈরি করবে সেটাও হচ্ছে কি সমযোজী বন্ধন। এখানে সমযোজী যৌগ নাইট্রোজেন। একইভাবে যদি আমরা PCl3 ধরি, ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড ইত্যাদি আরও অনেক যৌগ আছে।
তাহলে এখানে ফসফরাস হচ্ছে অধাতু, ক্লোরিনও হচ্ছে অধাতু, তাহলে দুইটা অধাতু পরমাণু এখানে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, এই কারণে এটা হচ্ছে সমযোজী যৌগ। আর এই যৌগগুলোর মধ্যে যে বন্ধন আছে তার নাম হচ্ছে সমযোজী বন্ধন। এবারে আসি আমরা ধাতব বন্ধনে। তাহলে ধাতব বন্ধন হচ্ছে একটা ধাতুর মধ্যে ধাতব পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যে বন্ধন দ্বারা যুক্ত থাকে সেটাই সাধারণত ধাতব বন্ধন। যেমন আমরা যদি একটা লোহার টুকরা নেই, লোহার টুকরার এখানে অসংখ্য লোহার পরমাণু আছে, এই লোহার পরমাণুগুলা পরস্পরের সঙ্গে যে বন্ধন দ্বারা যুক্ত আছে সেটাই আসলে ধাতব বন্ধন। শুধু লোহা না, যেমন আমরা যে তার ব্যবহার করি, বৈদ্যুতিক তার, কপারের ব্যবহার করা হয়, এই কপারের তারের মধ্যে অসংখ্য কপারের পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, এটাকেও কি বলা হবে, এখানেও ধাতব বন্ধন আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখব আমাদের বইয়ের দিকে যদি আমরা যাই, তাহলে বইয়ের টপিক্সে আমরা পাবো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কাকে বলে? বইয়ের দিকে তোমরা ভালো করে বইটা পড়লে দেখতে পারবা, ওখানে বিস্তারিত আলোচনা আছে। তা আমি এখানে সংক্ষেপে দিছি। সংক্ষেপে চেনার উপায় হলো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবো, ইলেকট্রন বিন্যাস করে তার শেষ শক্তি স্তর বা শেষ কক্ষপথে কতটা ইলেকট্রন আছে, শেষ কক্ষপথের ইলেকট্রনটাই হলো তার যোজ্যতা ইলেকট্রন। আমি এখানে যেমন উদাহরণ ইলেকট্রন বিন্যাস করছি নাইট্রোজেনের। নাইট্রোজেনের শেষ কক্ষপথে আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3 2, এটা হচ্ছে 1s মানে প্রথম শক্তি স্তর, 2s 2p এই দুইটা মিলে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। 2s এ ইলেকট্রন আছে দুইটা, 2p তে ইলেকট্রন আছে তিনটা। আমরা অনেক সময় যদি এখানে জিজ্ঞাসা করা হয় হুট করে কাউকে যে বলো দেখি নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, অনেকেই কিন্তু বলবে চট করে যে তিনটা। আসলে আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় শক্তি স্তর 2s 2p উপশক্তি স্তর নিয়ে গঠিত, তাহলে 2s 2p এর ইলেকট্রনগুলোই হবে কে শেষ কক্ষপথের ইলেকট্রন নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথে এখানে আমরা দেখতেছি ইলেকট্রন আছে 2 3 2 5, তাহলে অতএব নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হবে কত? 5। আচ্ছা, এরপরে আমরা এইভাবে আরও অন্য মৌল নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারবো যে তাদের যোজ্যতা ইলেকট্রন কত হয়। আমরা এবারে দেখব ঠিক এরকম আরও একটা উদাহরণ দেখি, দেখার পরে আমরা যোজনী নিয়ে আলোচনা করব। দেখি আমরা এবারে দেখি, ধরো আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলাম। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে এখানে 1s এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, 2s 2p দ্বিতীয় শক্তি স্তর, 3s 3p হলো তৃতীয় শক্তি স্তর। এখানে প্রথম শক্তি স্তর ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন 8টা, তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন আছে 7টা। তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 7, তাহলে অতএব ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। কেমন? আচ্ছা, এবারে আমরা যাব যোজনীতে আলোচনা করতে। যোজনী কাকে বলে? কেমন? যোজনী হলো একটা মৌলের সঙ্গে অপর একটা মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা। একটি মৌলের সঙ্গে অপর মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাটাকে যোজনী বলে। এটা হলো যোজনী। তবে যোজনীর নির্ণয়ের ব্যাপারটা আলাদা। যোজনী আমরা কিভাবে নির্ণয় করব? যোজনী নির্ণয় করা হয় সাধারণত শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা দ্বারা। শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা ওই মৌলের যোজনী নির্দেশ করে। ওই মৌলের যোজনী নির্দেশ করে। কেমন? আমরা যোজনীর সংজ্ঞা যখন যোজনী চাওয়া হবে যে যোজনী কাকে বলে, তখন আমরা এই সংজ্ঞাটাই ব্যবহার করবো। একটি মৌলের সঙ্গে অপর একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে সেই মৌলের যোজনী। তবে যোজনী নির্ণয় করার সময় দেখতে হবে শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যাটা কি। শেষ কক্ষপথের ইলেকট্রন হলো যোজ্যতা ইলেকট্রন, আর শেষ কক্ষপথে যতটা বিজোড় ইলেকট্রন আছে সেই বিজোড় ইলেকট্রন দ্বারা কি নির্দেশ করা হয়? যোজনী নির্দেশ করা হয়। এখন এই যোজনী নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে, খেয়াল করতে হবে প্রত্যেকটা মৌলের বিশেষ করে পি এবং ডি উপশক্তি স্তরগুলো। যেমন আমরা সবাই জানি মোটামুটি পি উপশক্তি স্তর, পি একটা উপশক্তি স্তর, পি উপশক্তি স্তরে অরবিটাল আছে 3টা। সবাই মোটামুটি আমরা জেনেছি তৃতীয় অধ্যায়ে এটা px py pz নামে 3টা অরবিটাল আছে। পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে px py pz।
একইভাবে ডি উপশক্তি স্তরে ইলেকট্রন আছে, অরবিটাল আছে কয়টা? ডি অরবিটালে ডি উপশক্তি স্তরে অরবিটাল হলো 5টা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। আচ্ছা, এটার আমাদের প্রয়োজন কেন হলো? এটার প্রয়োজন হলো আমরা যখন এখন যোজনী নির্ণয় করব, যোজনী নির্ণয় করার সময় বেশিরভাগ সময় হয় কি, যোজনী নির্ণয় করতে গেলে দেখা যায় যে উপশক্তি স্তর থেকে, বিভিন্ন উপশক্তি স্তর থেকে ইলেকট্রনগুলোকে উত্তেজিত করলে তারা ওই উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালে চলে যায়। হ্যাঁ, এই উপশক্তি স্তর থেকে যখন ইলেকট্রনগুলো অরবিটালে যায় তখন অরবিটালগুলো বিজোড় অবস্থায় থাকার চেষ্টা করে। হ্যাঁ, এই বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটালটাই নির্দেশ করবে বা বিজোড় ইলেকট্রনের সংখ্যাটাই নির্দেশ করবে ওই মৌলের যোজনীগত। তাহলে আমরা আরেকবার দেখি নেই, পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এটা নির্ণয় করারও সূত্র আছে। হ্যাঁ, আসলে সবগুলো যেহেতু আলোচনা করা সম্ভব হচ্ছে না, পরিস্থিতি ভালো হলেই আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ, তখন আমরা আলোচনা করব। আমরা এখন যোজনী নির্ণয় করব। হ্যাঁ, কেমন? প্রথমেই আসি, আমরা ধরো অক্সিজেনের যোজনী নির্ণয় করব। অক্সিজেন এর যোজনী নির্ণয়। তো আমরা হয়তো অনেকেই মুখস্থ করে রাখছি অক্সিজেনের যোজনী 2। এটা কীভাবে হচ্ছে এবার দেখি। অক্সিজেনটাকে ইলেকট্রন বিন্যাস করব। অক্সিজেন 8, 1s2, 2s2, 2p4। আচ্ছা, এই যোজনী নির্ণয় করার সময় আমাদেরকে একটা চিহ্ন ব্যবহার করতে হবে, স্টার চিহ্ন। এই স্টার চিহ্ন যখনই থাকবে, স্টার চিহ্ন অর্থাৎ হলো এটাকে উত্তেজিত করলাম আমরা, উত্তেজিত অবস্থা। উত্তেজিত করার জন্য আমরা স্টার চিহ্নটা ব্যবহার করি। উত্তেজিত করলে ইলেকট্রনগুলা একটা উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালে যায়। তাহলে এটাকে উত্তেজিত করলে পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে, 2px, 2py, 2pz এখানে হচ্ছে। উপশক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো অরবিটালে যাওয়ার নিয়ম হচ্ছে যে প্রথমে একটি একটি করে ইলেকট্রন যাবে, এরপরে যদি সেখানে আরও অতিরিক্ত ইলেকট্রন থাকে তাহলে সেটা প্রথমে আবার প্রথম অরবিটাল থেকে পূরণ হওয়া শুরু করবে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি 4টা ইলেকট্রন আছে, পি উপশক্তি আছে, তাহলে এখানে যদি একটা দেই, এখানে একটা, এখানে একটা দিলাম, তাহলে এখন থাকতেছে আমাদের আরও একটা ইলেকট্রন। সেই একটা ইলেকট্রন এবার কোথায় যাবে? 2px, 2py নাকি 2pz এ। তাহলে যখন প্রথমে ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় বিজোড় করে দেবো, তারপরে আবার যদি ইলেকট্রন থাকে সেটা আবার প্রথম থেকে শুরু হবে। তাহলে এখানে আমরা 2px এর জায়গায় আরও একটা ইলেকট্রন যোগ করে দিই, তাহলে 2px2 হচ্ছে। আচ্ছা, আমরা দেখতেছি যোজ্যতা স্তর হলো 2s, 2p, এর মধ্যে 2sটা জোড়, 2pxটাও জোড়, কিন্তু বিজোড়কে, বিজোড় হলো 2py এবং 2pz। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এটা বিজোড় অরবিটাল। এখানে ইলেকট্রন আছে কয়টা? বিজোড় ইলেকট্রন হলো কয়টা? বিজোড় ইলেকট্রন হলো আমাদের 2। অতএব অক্সিজেন এর যোজনী কত হবে? অক্সিজেনের যোজনীয় হবে 2। আশা করি আমরা এটুকু বুঝছি। আমরা এবারে আরেকটা মৌল নিয়ে আলোচনা করব। তা এখানে দেখো, আবারও দেখো, পি উপশক্তি স্তর আছে। পি উপশক্তি যখন স্টার চিহ্ন উত্তেজিত করলাম, উত্তেজিত করে ইলেকট্রন উপশক্তি স্তর থেকে, উপশক্তি স্তরটা ভাগ হবে অরবিটালে। পি এর 3টে অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড। এখান থেকে 4টা ইলেকট্রন আছে, প্রথমে একটা একটা করে যাবে, কিন্তু আরও একটা ইলেকট্রন থাকবে। সেই ইলেকট্রনটা 2px এ আসলে 2px এ ইলেকট্রন হবে 2টা। তখন 2s2 এখানে জোড় সংখ্যক ইলেকট্রন আছে, 2px2 এখানে জোড় সংখ্যক ইলেকট্রন আছে, 2py1, 2pz1 এই দুইটা হলো বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল। তারপরে আমরা বুঝলাম যে বিজোড় ইলেকট্রন আছে আমাদের 2টা, তার বিজোড় ইলেকট্রন সংখ্যাই যেহেতু যোজনী নির্দেশ করে, তাহলে অতএব আমরা বলতে পারি অক্সিজেনের যোজনী কত হচ্ছে? 2। এবারে আমরা আরেকটা মৌল নিয়ে আলোচনা করি, যেমন অ্যালুমিনিয়ামের যোজনী কত হবে। অ্যালুমিনিয়াম এর যোজনী নির্ণয় করব। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা সবাই জানি 13। তাহলে 1s2, 2s2, 2p6, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম, 3s2, 3p1। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? শেষ কক্ষপথে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হচ্ছে 3টা। তাহলে এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন 3। এবারে দেখি অ্যালুমিনিয়ামটাকে উত্তেজিত করে নিই। হ্যাঁ, অ্যালুমিনিয়ামটাকে উত্তেজিত করে দাও। উত্তেজিত করলে কি হচ্ছে? পিটাকে ভাঙে নাও, px, py,
পি জেড। আচ্ছা, পিতে ইলেকট্রন কয়টা আছে? একটা, তাই না? তাই সেটা পিএক্সেই থাকবে। যেহেতু 3s এটা হলো যোজ্যতা স্তর, এক্ষেত্রে যোজ্যতা স্তরে যদি কোনো জোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল পাওয়া যায় এবং সেই শক্তি স্তরে যদি ফাঁকা অরবিটাল থাকে, তাহলে ওই জোড় ইলেকট্রনযুক্ত অরবিটালটা ভেঙে বা উপশক্তি স্তরটা ভেঙে সেখান থেকে ইলেকট্রন ফাঁকা অরবিটালে যাবে। তাহলে এখানে 3s2 এটা জোড় আছে, এইটা ভেঙে 3s1 হবে, আর 3s এর একটা ইলেকট্রন 3p1 এ যাবে। এখন আমরা দেখতেছি 3s1 3px1 3py1, এখানে আমাদের মোট বিজোড় ইলেকট্রন কয়টা হচ্ছে? মোট বিজোড় ইলেকট্রন হলো এখানে 3। তাহলে আমরা অতএব বলতে পারি অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। আচ্ছা, এই আলোচনার প্রেক্ষিতে আমরা যদি একটা প্রশ্ন নিয়ে এখানে প্রশ্ন দেই, প্রশ্নটা যদি এরকম করা যায়, প্রশ্ন হলো অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? ব্যাখ্যা করো। আশা করি সবাই এটা বলতে পারবে। এখন আমরা দেখলাম যে অক্সিজেনের যোজনী 2, কিন্তু অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 6, কিন্তু যোজনী হবে কত? 2। কেমন? আচ্ছা, আমরা যেহেতু প্রথম এই অধ্যায়টাতে খুব বেশি তাড়াহুড়া করব না, তাড়াহুড়া না করে একটু সাবধানে এগোবো। আগামী দিনে আমরা পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী এই দুটো অবশ্যই আলোচনা করব, পাশাপাশি অন্য কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী আমরা যেটা উত্তেজিত করার প্রক্রিয়াটা দেখলাম ওখান থেকেই আসে। আর সুপ্ত যোজনী নির্ণয় করার জন্য তোমাদেরকে জারণ সংখ্যা মুখস্থ করতে হবে কিছু। সুপ্ত যোজনী নির্ণয়, এইটা আমরা আগামী দিনে ইনশাআল্লাহ করব। তো এই সুপ্ত যোজনীর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা কিছু মৌলের যোজনীয় জারণ সংখ্যার প্রয়োজন হবে। আর বিশেষ করে জারণ সংখ্যাটা প্রয়োজন হবে। আমি কয়েকটা মৌল এখানে দিচ্ছি, এই কয়েকটা করো আপাতত। এই কয়েকটা মৌল দিয়েই আপাতত আমরা কাজ করে নিতে পারবো। মৌল এদের হচ্ছে জারণ সংখ্যা। আর হলো যোজনী। তাহলে মৌল হচ্ছে যেমন আমরা এখানে যদি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা সবাই 1 নং গ্রুপের মৌল, তাই এদের জারণ সংখ্যা +1, এদের যোজনী হলো 1। আবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে যদি নিয়ে এদের জারণ সংখ্যা -1, এদের যোজনীয় হবে 1। জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য আছে একটা, আমরা এটা 7 অধ্যায়ে গিয়ে পাবো। এর মধ্যে পার্থক্য একটা হলো জারণ সংখ্যা সবসময় ধনাত্মক অথবা ঋণাত্মক হবে, কিন্তু যোজনী সর্বদাই ধনাত্মক হবে। বিধায় এখানে +- চিহ্ন উল্লেখ করতেছি, কিন্তু এখানে ওই সব চিহ্নগুলো থাকবে না। এবারে দেখি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের জারণ সংখ্যা +2, যোজনী 2। নাইট্রোজেন, বোরন, অ্যালুমিনিয়াম, এদের প্রত্যেকের যোজনী জারণ সংখ্যা, বোরন এবং অ্যালুমিনিয়াম এদের জারণ সংখ্যা হবে +3, যোজনী হচ্ছে 3। শুধু নাইট্রোজেনের যোজনী হবে 3, জারণ সংখ্যা নাইট্রোজেনের -3ও হয়। আচ্ছা, আবার যদি আমরা যাই ফসফরাস, এর জারণ সংখ্যা -3 আছে, আবার এর যোজনী 3, 3, 5 দুটাই হয়। এরকম এর পাশাপাশি বইয়ে, তোমাদের বইয়ে যে যৌগমূলক, বই থেকে যৌগমূলকের ছক মুখস্থ রাখবা। মুখস্থ করলে আমরা এই সুপ্ত যোজনীর কাজটা আমরা খুব অনায়াসেই করতে পারবো। ওই কাজটাও করে রাখবা সবাই, বই থেকে যৌগমূলকের ছকটা মুখস্থ রাখবা। কেমন? মুখস্থ রাখলে এবং এই পাশাপাশি যদি এই কাজগুলো করো, আমরা আশা করি কাজ করতে পারবো। সামনের দিনে অক্সিজেন, সালফার, এদের প্রত্যেকের জারণ সংখ্যা হলো -2, যোজনী হচ্ছে
2ও আছে, সালফারের যোজনী 2, 4, 6 হয়, তা আপাতত এখানে 2 লিখে দেওয়া হলো। এই কাজগুলো করো। আগামী দিন আমরা পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এর পাশাপাশি আরও যতদূর সম্ভব আলোচনা করা যায় ইনশাআল্লাহ আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।